চট্টগ্রামের সবজি নিয়ে চলছে রীতিমতো তুঘলকি কাণ্ড। এই যেমন বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে মাত্র 10 গজের ব্যবধানে মুহূর্তে পাল্টে যাচ্ছে দাম। কোনো কারণ ছাড়াই হয়ে যাচ্ছে দ্বিগুণ তিনগুণ, যা খুচরা বাজারে গিয়ে আরও বাড়ছে। রোববার বাজারটিতে শুধু কাঁকরোলের দামের খোঁজ নিতে গিয়ে এমন এক বিস্ময়কর চিত্র ধরা পড়েছে চ্যানেল 24 এর ক্যামেরায়। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সবজির আড়ত, যেখানে আমরা এসেছি, আমরা আসলে এখানে যে দামে বিক্রি হচ্ছে মূলত সবজি, আমরা একটু সেটি আসলে একটু দেখব। এই যে কাঁকরোল, সেই কাঁকরোল আসলে কত দামে বিক্রি হচ্ছে আমরা একটু, যিনি ব্যবসায়ী আড়তদার আছেন তার সাথে একটু জানতে চাই, তার কাছেই জানতে চাইবো। এই কাঁকরোল আপনি মূলত কত টাকায় বিক্রি করছেন? এটা আমরা বিক্রি করতেছি 22 টাকা করে। যেহেতু এটা মাল ভালো না, একটু ভালো মাল থেকে যেগুলো বেশি একদম একটু মানে 3-4 পর্যায়ে যেগুলো লাস্ট পর্যায়ে যেগুলো থাকে এগুলো একটু উপরে একরকম, নিচে আরও ছোটো একদিকে ছোট, অর্থাৎ এটি আপনি 22 টাকায় বিক্রি করছেন, বড় ছোট মিক্স। আচ্ছা, এটি আসলে ভালোটা কিন্তু আর দাম বেশি, ভালোটা একটু দাম বেশি। এটি আসলে যেহেতু আপনি বলছেন যে মানে একটু কম, সেক্ষেত্রে এটি আপনি বিক্রি করছেন 22 টাকা। উনি যেমনটি বলছে যে এই কাঁকরোল যেটি আসলে মানে কিছুটা ছোট, মানে কিছুটা দুর্বল, যার কারণে এটি তিনি বিক্রি করেছেন 22 টাকা করে। আমরা এবার একটু দেখবো আসলে কয়েক হাত দূরত্বে ভেতরে যেখানে আসলে খুচরা বাজার, রিয়াজউদ্দিন বাজারে যে খুচরা বাজার, সে বাজারে আসলে এই কাঁকরোল কত টাকায় বিক্রি হচ্ছে, আমরা একটু সেটি আসলে একটু আপনাদেরকে দেখাতে চাই। একটু সামান্য দূরে বিক্রি হচ্ছে, যেখানে আড়তদার বিক্রি করছে 22 টাকা, আপনার এখানে হয়ে গেল সেটা 60 টাকায়, 50 থেকে 60 টাকায় বিক্রি করছেন কেন? মানে এই যে দামের পার্থক্য কেন? এটাই তো বললাম না, আরো যে ভিতরে যে রেট বেচা কিনা ভালোটা একটু ভালো দামে বেচে, যেটা একটু নিয়ম দামে বেচে, অন্তত যেটা একটু ভালো 1600 টাকা হাই দামে বিক্রি হয়, বুঝলেন? আমরা তো অত ডাবল, একেবারে দ্বিগুণ হয়ে গেছে দাম, এই কয়েক হাত দূরত্বের দ্বিগুণ দাম। দেখি তো এরকম চলতেছে। আর ভিতরের বাজারে বেচে গুঁড়োটা বেচে 30 টাকা, না আমরা এই বড়টা ব্যস্ত হয় 60 টাকা, 55 টাকা, 50 টাকা বিক্রি করতে হয়। এই যে বড় সাইজের এই কাঁকরোল বিক্রি হচ্ছে 22 টাকা ধরে, আপনার এগুলো আরো ছোট সাইজ বিক্রি হচ্ছে 40 টাকা, 35 টাকা। এই যে কয়েক হাত দূরত্বে দাম দ্বিগুণ হয়ে গেল কেন? তাও আবার মানে কিছুটা দুর্বল আপনার এগুলো, তারপরও দ্বিগুণ হয়ে গেল কেন? সকালে কিনা বেচা আর এক না, বুঝছেন? সব ঘরের মাল আর এক রেটে কিনা হয় না, আর এক রেটে বেচা হয় না। এই যে তাহলে এই জায়গায় দামটা মানে বাড়লো কেন, কমলো কেন মনে করেন? এটা ভাই সঠিক বলতে পারি না। আপনি একজন বিক্রেতা হিসেবে আপনার কাছে কি মনে হয়, কয়েক হাত দূরত্বে যেখানে 22 টাকা বিক্রি হচ্ছে, সেটি আসলে এখানে এসে 25 টাকা হওয়ার কথা, সর্বোচ্চ 30 টাকা হওয়ার কথা, সেটা 40 টাকায় কেন গেল? ভাই সঠিক আমি বলতে পারি না। আপনার এই কাঁকরোল তো খুচরা বাজারে, একেবারে পাড়া মহল্লার বাজারে 80 টাকা 90 টাকা বিক্রি হচ্ছে, 100 টাকাও বিক্রি হচ্ছে, ওইটি জানেন? পাইকারি বিক্রির সাথে খুচরা বিক্রির একটা পার্থক্য আছে। তো পার্থক্যটা তারা ইচ্ছাকৃতই করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে 80% পর্যন্ত বিজনেস করছে। আর আমরা থাকলে তারা মূল্য তালিকাটা দিচ্ছে, আমরা চলে গেলে মূল্য তালিকাটা দিচ্ছে না, নামায় ফেলতেছে বা তারা কারচুপি করতেছে। তো আমার মনে হয় যে পাইকারি বিজনেস আর খুচরা বিজনেস দুটার মধ্যে যদি সামঞ্জস্য থাকে, তাহলে মূল্য আরও নিয়ন্ত্রণে থাকবে। খুচরা বাজার পাশাপাশি আড়তদার, দুটো মিলিয়ে দেখলাম যেটি আসলে কাঁকরোলের বেলায় আসলে আমরা যেভাবে দেখলাম যে কয়েক হাত দূরত্বে দ্বিগুণ হয়ে গেছে দাম, সেটি আসলে কি কারণে হয়েছে, সে কারণটাও আসলে অদৃশ্য। যারা এখানে খুচরা বিক্রি করছে তারা বলছেন তারা বাড়তি দামে কিনছেন, কিন্তু ওই পাশে আড়তদার যিনি বলছেন তিনি বলছেন যে তিনি আসলে কম দামে বিক্রি করছেন। ঠিক কি কারণে দামের এই দ্বিগুণ, সেটি আসলে আমরা সঠিক যে কারণ সেটি কিন্তু আসলে বের করে আনা সম্ভব হয়নি। অদৃশ্য একটা শক্তি এখানে কাজ করছে, অদৃশ্য একটা কারণ এখানে কাজ করছে, যে কারণটি আসলে সঠিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অভিযানেও কিন্তু আসলে বের করতে পারেনি। কারণ এখানে বেশ কিছু অনিয়ম রাখা হয়েছে, সেটি যে স্লিপ দেওয়া হচ্ছে রসিদ, ক্রয় রসিদ, বিক্রয় রসিদ, সেখানে যিনি ক্রেতা বিক্রেতা কারোর নাম্বার থাকছে না, কারোর নাম থাকছে না, যার কারণে এটি কিন্তু আসলে সঠিকভাবে যে তদন্ত সেটিও কিন্তু করা সম্ভব হচ্ছে না। এই অদৃশ্য শক্তি যদি আসলে, এই অদৃশ্য অংশ যদি আসলে বের করে না আনা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে সবজির বাজারে যে আগুন ধরা শুরু হয়েছে, সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এবার আমরা জানতে চাই অন্য বাজারের সবজির দামের চিত্র। নগরীর আগ্রাবাদ চৌমুহনী বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন,
সোহেলি, যে আসলে কাকরোলের কথা যেমনটি আসলে দেখাচ্ছেন আপনি বলছিলেন, সেই কাকরোল কিন্তু এখানে চৌমুহনী কর্ণফুলী বাজারে একই মানের কাকরোল আমরা এখানে দেখছি এটি 90 টাকায় বিক্রি হচ্ছে কিন্তু এই মুহূর্তে কাকরোল। এছাড়া যেটি দেখছি যে ঢেঁড়স সেটিও বিক্রি হচ্ছে 70 টাকায়, পটল বিক্রি হচ্ছে 70 টাকায়। আর এছাড়া লাউ কিছুটা কমেছে, যদিও বিক্রেতা বলছেন সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছেন যে করছেন। আর পাশাপাশি সিম, যেটি আসলে শীতকালীন সিম, যদিও সেটি এখন কিছুটা কমে 200 টাকা বিক্রি হচ্ছে। বেগুন বেড়েছে, সেটিও কিন্তু 120 টাকা দরে বেগুন বিক্রি হচ্ছে। আর এছাড়া যে অন্যান্য বরবটিও কিন্তু 80 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ কচুর লতি সেটিও কিন্তু আসলে 80 টাকার নিচে মিলছে না। অর্থাৎ সবজি প্রত্যেকটাই 100 টাকার ঘর ছুঁই। অর্থাৎ যদি কঠোরভাবে আসলে নিয়ন্ত্রণ করা না হয়, মনিটরিং না করা হয়, সেক্ষেত্রে কিন্তু 2-1 দিনের মধ্যে সবজি সবগুলোই কিন্তু 100 টাকার ঘর ছাড়িয়ে যাবে। আর যেটি কাঁচামরিচ, সেটি আসলে আমরা রিয়াজউদ্দিন বাজারে যে কাঁচামরিচ দেখেছি আসলে দুপুর বেলায়ও 150 টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন চৌমুহনী কর্ণফুলী বাজারে এসে 240 টাকায় এই মুহূর্তে এই যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আর টমেটো বিক্রি হচ্ছে, টমেটো একদিনে অর্থাৎ আজকে একদিনের ব্যবধানে দাম বেড়েছে 20 থেকে 30 টাকায়। এখন প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকারও উপরে। অর্থাৎ প্রত্যেকটি সবজির দাম যেভাবে আসলে লাফিয়ে প্রত্যেক দিন বাড়ছে, অর্থাৎ গতকালকে থেকে আজকে একদিনে যখন 10, 20, 30 টাকা পর্যন্ত বাড়ে, তখন আসলে সেখানে কোনোভাবে আসলে কোনো যুক্তিতে আসলে এটিকে বলার অপেক্ষা রাখে না যে আসলে এখানে কোনো সরবরাহ সংকট বা কোনো কিছু রয়েছে। এটি আসলে একেবারেই যে তদারকির যে ঘাটতি, সেই ঘাটতির কারণে মূলত যে যার মতো পারছে দাম বাড়াচ্ছে। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইবেনের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে চট্টগ্রামে আসলে সবজির বাজারের দর কেমন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে দুপুরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে তারা প্রধান ফটকে তালা দিয়ে শতভাগ আবাসনের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মাত্র 21% শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। বাকি 79% শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় তাদের অর্থ খরচ ও নিরাপত্তাহীনতার ঝুঁকি বেড়েছে। শিক্ষার্থীদের অবস্থানকালে ভবনের নিজ দফতরে অবস্থান করছিলেন উপাচার্য ও উপ উপাচার্য। আধুনিক এবং বহুতল হল নির্মাণের পূর্ণাঙ্গ রূপরেখা এটি প্রদান করতে হবে, এবং যতদিন না পর্যন্ত আমাদের শতভাগ সুবিধার আওতায় আমরা আসতে পারছি, ততদিন পর্যন্ত আমরা আবাসন ভাতা দাবি করছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। বাইরের যে লোকাল এরিয়া, সেখানে থাকা সেটাও কিন্তু পাওয়ার পক্ষে ক্যারি করাটা খুবই কঠিন। এই জন্য আমরা আজকে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসেছি। হল সিট বন্টনের বৈষম্য তারা আমাদেরকে একবারে জবাবদিহি করবে, এবং আমরা আমাদের ন্যায্য প্রাপ্য ফিরে পেতে চাই। আবাসন ব্যবস্থার আমরা চূড়ান্ত ফয়সালা এখানে চাই। আমরা যদি আবাসনের সংকট নিরসন করতে পারি, সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা কথা দিয়েছি আমরা এখানে উপস্থিত থাকবো। চট্টগ্রাম নগরের সল্টগোলা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শাকিল ও তার সহযোগী আরিফকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র। বন্দর থানার ওসি জানান, শনিবার গভীর রাতে পতেঙ্গা ফৌজদারহাট রিং রোডে একটি কন্টেনারবাহী গাড়ি থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী ঈশান মিস্ত্রিহাট খালপাড়ের একটি টিন শেড ঘর থেকে ধরা হয় আরিফকে। পরে একটি কিরিচ ও একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। গেল 11 আগস্ট সল্টকোলা এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ। পুলিশ সেখানে গেলে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কয়েকজন আহত হন। এরপর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি কি সদস্য সংগ্রহ করছে? এ বিষয়ে আগে থেকে অভিযোগ থাকলেও সম্প্রতি পালিয়ে আসা সংগঠনটির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণের পর এই প্রশ্ন জোরালো হয়েছে। কেননা এই তরুণ নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। গত 12 আগস্ট রাতে তুমরু সীমান্তের ওপারে সংঘাতের পরদিন জীবন তঞ্চঙ্গা নামে এক তরুণ অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির কাছে। তখন তার উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, জীবন নিজেকে আরাকান আর্মির সদস্য দাবি করলেও তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গর্জনবনিয়া এলাকায়। বিজিবির এ তথ্যের ভিত্তিতে গর্জনবনিয়ায় গিয়ে নিশ্চিত হওয়া গেছে জীবনের পরিচয়। তার বাবার নাম চিংচামং তঞ্চঙ্গা। স্থানীয় 2 নারী জানান, তার পরিবার মাঝে মধ্যেই আলীকদমে যাতায়াত করে, কিন্তু গত 1.5 বছর ধরে প্রায় সময় গায়েব হয়ে যায় জীবন। তার আত্মসমর্পণের পরপরই এলাকা ছেড়ে গেছে পরিবার, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি সদস্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। জীবন তঞ্চঙ্গার আত্মসমর্পণের পর সেটা আরও জোরালো হয়েছে। তারা ওই পারে গিয়ে আবার আরাকান আর্মির সাথে যোগ দিয়ে মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। আবার ওদিকে যখন চাপ সৃষ্টি হচ্ছে আবার এরা এদিকে বাংলাদেশে চলে আসতেছে। তো বাংলাদেশে চলে এসে পরিচয় দিচ্ছে কি আমি নাইক্যছড়ির বাসিন্দা, আমি রাঙ্গামাটির বাসিন্দা, আমি মোসারকলার বাসিন্দা, তেলকলার বাসিন্দা। তারা যদি হরহামাশায় যদি আমাদের টেরিটরির মধ্যে যদি ঢুকে যায় তাহলে এটা হচ্ছে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তাদের সিকিউরিটির জন্য এবং দেশের যে সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব আছে এটা হুমকির সম্মুখীন হতে পারে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যোগ দিতে এপার থেকে কেউ মিয়ানমারে যাচ্ছে কিনা বা জীবন কিভাবে গেল তা খতিয়ে দেখার কথা বলছে বিজিবি। সে বলেছে আরাকান আর্মির সদস্য, আমরা এইটা হচ্ছে তদন্তাধীন আছে, সো তদন্তের পরে বলা যাবে যে সে কিভাবে গিয়েছে বা কি, বাট সে আমাদেরকে বলেছে যে সে আরাকান আর্মির সদস্য। আমরা এখনো তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে আমরা এটা বলতে পারবো। তবে এপার থেকে কত সংখ্যক তরুণ যুবক ওপারে আরাকান আর্মিতে যোগ দিয়েছে সেই তথ্য নেই কারো কাছে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।